আজকে হচ্ছে ৭। ওকে। এটা লেখা বোঝা যায়? দেখো তো। আমার নিজেরই তো আচ্ছা, ঠিক আছে। মোটামুটি বুঝতে হবে। মোটামুটি বুঝলে হবে। এগুলা বইয়ে তো আছেই, তোমাদের বইটা একটু সামনে খুলে নাও, বা শীট যার আছে একটু সামনে খুলে নাও, তাহলে পাশাপাশি ভালো হবে। আহ, এই কুরিন সঞ্চিতি জিনিসটা থেকে দেখা গেছে যে আমি প্রশ্ন অ্যানালাইসিস করে বুঝছি যে এখানে এক বছর এইটা থেকে প্রশ্ন আসলে পরের বছর আসে না, আবার পরের বছর না আসলে তারপরের বছর আসে না, এক বছর গ্যাপ দিয়ে আসে। এটা আমি একটা খেয়াল করেছি। বুঝছো, এটা একটু মোটামুটি ভালো, মোটামুটি ইম্পর্টেন্ট আছে, 60% ইম্পর্টেন্ট এর দিক থেকে। আচ্ছা, তাহলে কুরিন সঞ্চিতির জিনিসটা, মানে কুরিনের জিনিসটা, এই জিনিসগুলো তো মনে আছে আমাদের নাকি? জিনিসটা কি বুঝি? কুরিন আমরা যে হিসাব করার জন্য দেনাদারের যে নির্দিষ্ট পরিমাণ অংশ কোনো কারণে পাওয়া যাবে না বলে ধরে নেওয়া হয়, এটা বলে কুরিন। আর এই না পাওয়া যাওয়াটা অংশটা আমরা হচ্ছে রিকভার করার জন্য করি, ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী আমরা করি হচ্ছে একটা সঞ্চিতি সৃষ্টি করি, একটা সঞ্চিতি সৃষ্টি করি। তো দুইটা পদ্ধতি আছে কুরিন সঞ্চিতি রাখার জন্য। একটার নাম হইলো সরাসরি অবলোকন পদ্ধতি, আর একটা নাম হলো বরাদ্দ পদ্ধতি বা সঞ্চিতি পদ্ধতি। যদি কোনো প্রতিষ্ঠান কোনো সঞ্চিতি রঞ্চিতি না রাখতে চায়, এই সমস্ত দেনাদার, কোনো দেনাদার টাকা দিবে না, এই সমস্ত টাকার লসটা রিকভার করার জন্য যদি কোনো সঞ্চিতি বা জমা করতে না চায়, তাহলে তো ওরা সরাসরি পদ্ধতিতে দেনাদার থেকে মাইনাস করে দিবে। তবে বড় বড় প্রতিষ্ঠানে এটা করা অনেক বড় রিস্কি, অনেক বেশি রিস্কি। কারণ এতে করে অনেক বড় অঙ্কের টাকা ওলটপালট হয়ে যায়। যার কারণে কুরিন সঞ্চিতি পদ্ধতিটা, সঞ্চিতি বা বরাদ্দ পদ্ধতিটা বেশি বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশি গ্রহণযোগ্য। আর ছোটখাটো প্রতিষ্ঠানগুলো এগুলা ঝামেলার হিসেব না রাখতে চায় না, সরাসরি অবলোকন পদ্ধতিতে করে দেয়। এই কথাবার্তা। তাইলে এই সরাসরি পদ্ধতিতে যখন আমরা করতাম, তখন এটার জন্য জাবেদা হইতো কি, একটু দেখি তো মনে আছে নাকি, চেক করি জাস্ট। এগুলো এমসিকিউ টাইপের আসবে কথাবার্তা। যে যখন দেনাদার, আমরা কোনো দেনাদার হচ্ছে অযোগ্য হয়ে গেলে, আদায়ের অযোগ্য হয়ে গেলে, বা কোনো একটা হিসাব অনাদায় হইলে, তখন আমরা সরাসরি কি করি, এটাকে খরচ হিসাবে দেখাই। খরচ হিসাবে যখন দেখাইতাম, তখন জাবেদা লিখতাম যে কুরিন খরচ ডেবিট, কারণ আমরা এটাকে খরচ ধরি, এটাকে আমরা খরচ ধরি। তাহলে কুরিন খরচ ডেবিট, আর হলো দেনাদার কমে গেছে, দেনাদারের এতটুকু অংশ পাওয়া যাবে না, তাহলে দেনাদার ক্রেডিট। এই ছিল। একটা খরচ কম, একটা খরচ বেড়ে যায়, আর একটা হচ্ছে সম্পত্তি কমে যায়। মানে ই বৃদ্ধি, আর হলো ই হ্রাস, আর হচ্ছে এ হ্রাস। এই সমীকরণের প্রভাব হলো ই হ্রাস এ হ্রাস। খরচের কারণে ই কমে যায়, এবং দেনাদার নামক সম্পত্তির পরিমাণ কমে যায়, এ হ্রাস। এটা। আর যদি কোনোভাবে ইনকেস এমন হয় যে মাঝে মাঝে কুরিন ধার্য করা টাকা পরবর্তীতে দেখা গেছে যে পাওয়া যায়, যদি পাওয়া যায়, পুনরুদ্ধার করা যায়, তখন আমরা তখন জাবেদাটা লিখি যে নগদ টাকা পাইছি, নগদান হিসাব ডেবিট। আর হলো কুরিন পুনরুদ্ধার হিসাব নামে একটা লিখি, হিসাব কুরিন পুনরুদ্ধার হিসাব ক্রেডিট। এভাবে লিখে দিই যে এটা আয় হিসাবে, এটাকে আয় মনে করি। কুরিন পুনরুদ্ধার হিসাবটাকে একটা আয় মনে করে এটা জাস্ট ক্রেডিট করে দিই। এটা হলো সরাসরি পদ্ধতির হিসাব। বোঝা গেছে? আচ্ছা, এরপরে সরাসরি পদ্ধতির হিসাব। কোনটা? হ্যাঁ, বলো। বুঝি নাই তো। ওই যে প্রাপ্য হিসাবে, প্রাপ্য হিসাব সমূহ, এই নামে, প্রাপ্য হিসাব সমূহ নামে, এটা 6 নম্বর চ্যাপ্টার আমি কলেজে। রেকর্ড শুরু করে দিছি, কোনো সমস্যা নাই, তোমাকে চিন্তা এটা নিয়ে আমি টেনশন করতেছি আজকে, হ্যাঁ। এরপরে সরাসরি পদ্ধতিটা মোটামুটি আমরা চিনি সবাই, নাকি? সরাসরি পদ্ধতিটা, আচ্ছা, এখানে একটা থিওরির কথাবার্তা হলো। এখান থেকে থিওরির প্রশ্নও আসে এবং অঙ্কের প্রশ্নও আসে, দুইটাই সমান সমান, কোনো ইয়ে নাই, কম বেশি নাই, সমান সমান দুইটা। তাহলে থিওরি থেকে আসতে পারে, এই জন্য এগুলা বলে নিতেছি। এই যে আমরা সরাসরি অবলোকন পদ্ধতিটা যে করি, এটা কিন্তু মিলকরণ নীতি করি, এবং হইলো সরাসরি পদ্ধতি করলে মিলকরণ নীতিটা, এটা অগ্রাহ্য করা হয়। মিলকরণ নীতি, হিসাব বিজ্ঞানের একটা নীতি আছে না, ব্যয় স্বীকৃতি নীতি বা মিলকরণ নীতি, হ্যাঁ, রক্ষণশীলতা নীতি, এগুলাকে অগ্রাহ্য করা হয় সরাসরি পদ্ধতিতে করলে। মানে এই নীতিগুলো ফলো করা হয় না।
ব্যয় স্বীকৃতি নীতির কথা ছিল কি? যে সম্ভাব্য ব্যয়টা যেগুলো আছে এগুলা ধরে নিতে হবে। এক ব্যয়কে স্বীকৃতি দেয়া, যেটা ব্যয় ওটাকে ব্যয় হিসেবে আসলে স্বীকৃতি দেয়া। এই জন্য এটা মিলকরণ নীতি মানেই ব্যয় স্বীকৃতি নীতি। ওইটা ফলো করা হয় না। এরপরে হলো রক্ষণশীলতা নীতি, এটাকেও ফলো করা হচ্ছে না। কারণ এই যে রক্ষণশীলতা নীতির ওইদিন সবগুলো পড়ছিলাম। যে রক্ষণশীলতা নীতি মানে হচ্ছে যে সম্পত্তির পরিমাণ কম দেখানো, খরচ বেশি দেখাইতে হবে। হুম? এই জিনিসটা করা হয় না এই পদ্ধতিতে যদি হিসাব রাখি। তারপরে আহ সচরাচর যদি খুব কম পরিমাণে হয়, কুড়িন্টার পরিমাণ অল্প টাকা হয়, তখন এইটা আমরা সরাসরি পদ্ধতিতে জাস্ট এটা বাদ দিয়ে দিই। দেনাদার থেকে সরাসরি বাদ দিয়ে দিই, কোনো সঞ্চিতি টঞ্চিতি কিছু রাখি না। এটা গেল সরাসরি অবলম্বন পদ্ধতি নিয়ে। আর কোনো আমার মনে হয় আর কিছু বলার প্রয়োজন নেই। এরপরে হচ্ছে সঞ্চিতি পদ্ধতি। সঞ্চিতি পদ্ধতির কথা হচ্ছে যে আমরা এই একই যেই পরিমাণ দেনাদার অযোগ্য, আদায়ের অযোগ্য হিসেবে আমরা ধরতেছি, ঠিক ওই পরিমাণ টাকা আমরা সঞ্চিতি করব বা জমা করব একটা ফান্ডে। এটা থেকে যেন আমরা ভবিষ্যতে লসটা রিকভার করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন সঞ্চিতিটা সৃষ্টি করি, বা যখন দেখি যে কুড়ি আদায় হবে না, বা একটা একটা অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে একটা দেনাদার টাকা দিবে না, বা এতটুকু পরিমাণ, এটা পলিসি থাকে 5% বা 10% করে ওরা প্রত্যেক বছরই জমা করতে থাকে যে কোনো প্রতিষ্ঠান। তো যখন এরকম সৃষ্টি করা হয় সঞ্চিতি, তখন আমরা কুড়ির খরচ ডেবিট লিখি আর কুড়ির সঞ্চিতি ক্রেডিট লিখি। কুড়ির খরচ ডেবিট লিখি আর সঞ্চিতি ক্রেডিট লিখি। বুঝা যাচ্ছে? একটা সঞ্চিতি তৈরি করি। তো আমরা জানি যে কোনো সঞ্চিতি ক্রেডিট, শুধুমাত্র একটা আছে পাওনাদার বাট্টা সঞ্চিতি। এছাড়া এইটা বাদে যত ধরনের সঞ্চিতি ফান্ড আছে দুনিয়ার, সবকিছু আমরা জানি ক্রেডিট। তো কুড়ির খরচ ডেবিট, কুড়ির সঞ্চিতি ক্রেডিট। আর যদি কুড়িনটা যখন অবলোপন করে ফেলা হয়, আসলে যখন এটা দেখা যায় যে পাওয়া গেল না হিসাব বছর শেষে বা হিসাবকাল শেষে, এটা অবলোপন করে দেওয়া হয়, মাইনাস করে দেওয়া হয়, তখন জাবেদা লিখতে হয় যে কুড়িন সঞ্চিতের ডেবিট, আর হলো দেনাদার কমে গেছে, তখন দেনাদার যে কমানো হয় দেনাদার ক্রেডিট। তখন সঞ্চিতিটাকে ডেবিট করা হয়। অর্থাৎ সঞ্চিতিটা এনে ওই ওই যে একজনের কাছ থেকে টাকা পাওয়া যেত, যেটা পাওয়া যাচ্ছে না এখন, তখন এই সঞ্চিতির টাকাটা এনে এটার মধ্যে এটা দিয়ে দেওয়া হয় টাকাটা। এবং আহ, দেনাদার দেনাদার ক্রেডিট করা হয়। অর্থাৎ দেনাদারের কাছ থেকে পাওয়া গেলে আমরা কি লিখতাম? দেনাদারের কাছ থেকে যখন টাকা পাওয়ার কথা, পাই নাই, দেনাদারের কাছ থেকে যদি আমি টাকাটা পাইতাম, যে আমি যার কাছ থেকে পাবো বা আমার দেনাদার যে, তখন আমি যদি পাইতাম টাকা, আমি কি লিখতাম? নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তো আমি তো এখন দেনাদারের কাছ থেকে পাচ্ছি না, আমি ওই টাকাটা আমি সঞ্চিতি করছি, ওই টাকা থেকে এনে দিচ্ছি। যার কারণে সঞ্চিতি হিসাবটা ডেবিট, নগদান হিসাবের জায়গায় এখানে আমরা এখন লিখতেছি সঞ্চিতি হিসাব ডেবিট। আর দেনাদার কমে যাচ্ছে, দেনাদার হিসাব ক্রেডিট, দেনাদার কমিয়ে দিচ্ছি। বুঝতেছো নাকি একটু এলোমেলো কঠিন কঠিন লাগতেছে? আচ্ছা, তারপরে এই পদ্ধতিতেও যদি যদি ইন কেস টাকা ফেরত পাওয়া যায়, সঞ্চিতি ধরা হইলো, পাওয়া যাবে না, কিন্তু পরবর্তীতে দেখা গেলো আসলে পাওয়া গেছে, সৎ মানুষ, খুব ভালো মানুষ, এরকম কিছু টাকা আসছে, তখন পুনরুদ্ধার হিসাবটার জন্য আমরা জাবেদা লিখি কি? যে দেনা, তখন মানে উল্টায় দেই। আমরা যে অবলোপন করছিলাম ওই অবলোপনটা ২ নম্বর জাবেদার ওই জিনিসটাকে উল্টা লিখি। যেটাকে ডেবিট লিখছিলাম ওটাকে ক্রেডিট লিখি, যেটাকে ক্রেডিট লিখছিলাম ওটাকে ডেবিট লিখি। দেখো এখানে দেনাদারকে ডেবিট লিখছি আর কুড়িন সঞ্চিতিকে ক্রেডিট লিখছি। মানে আগের হিসাবটা উল্টে দেওয়ার কারণ হলো ডেবিট ক্রেডিটে কাটাকাটি হয়ে আগেরটা ডিসমিস হয়ে গেল, আগেরটা কাটাকাটি হয়ে গেল, বাদ হয়ে গেল। তখন আমরা হলো নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। মানে নরমাল টাকা মানুষের কাছ থেকে পাইলে যে জাবেদাটা তখন আমরা দেই ওইটা লিখবো তখন। মানে আগেরটা ডিসমিস, এখানে তখন জাবেদা ২ বার দেয়া লাগবে এই পদ্ধতিতে। আগেরটা ডিসমিস করার জন্য একবার উল্টা জাবেদাটা লিখতে হয়। আর হইলো আর নরমালি টাকা পাইলে, যা মানুষের থেকে টাকা, দেনাদার থেকে টাকা পাইলে যেরকম জাবেদা লিখে, নরমালটা ওইটা একবার লিখতে হয়। এই কথাবার্তা। কারো কোনো জিজ্ঞাসা আছে এখান থেকে? হুম? আমি, আরে আজকে মানুষ নাই কেন দেখি বুঝলাম না। আচ্ছা, রেকর্ডিং তো আছে। না, সুমনা আছে। আচ্ছা যাক। এই তোমরা এই অ্যাপ্লিকেশন করছো ঢাকা ইউনিভার্সিটিতে?
ও ঠিক আছে, এটা নিয়ে এত তাড়াহুড়া করার কিছু নাই। মানুষ প্রথম দিনে কি যে শুরু করছে, মানুষের ঠেলা সামলাইতে না পেরে সার্ভার বন্ধ করে, মানে সার্ভারই সমস্যা হয়েছে ওয়েবসাইটে। একদিনে 70,000 মানুষ অ্যাপ্লাই করে ফেলছে প্রথম দিনই। এমন একটা অবস্থা, মনে হয় যেন আগে অ্যাপ্লাই করলে চান্স পাবে, পরে অ্যাপ্লাই করলে পাবে না, এরকম একটা অবস্থা। কি এক্সাইটমেন্ট! হুম। হ্যাঁ বলো। হুম। আরে না, এটা কে বলছো তোমাকে? না 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 না, আগে পরে হিসাব ওগুলা এগুলা এখন চলে না, এখন সব তো অটোমেশন। এগুলো আগে হইতো। আমরা যখন ছোটবেলায় তখন এইসব আমরা শুনতাম, বড় ভাইয়ের কাছে গল্প শুনতাম যে সব বন্ধুরা মিলে লাইন ধরে সিরিয়াল মেনটেন করার জন্য করতে যেত। এইগুলা কিচ্ছু না, এগুলা সবই ভুয়া কথা। মানুষের কাছে এইসব আজে বাজে কথা কান দিও না। একদম পিওর ঘটনা, একদম সত্যি ঘটনা হইলো, আসল সত্য সঠিক তথ্য হচ্ছে এইটা হলো সফটওয়্যার আছে, একটা সুন্দর একটা সফটওয়্যার আছে ইউনিভার্সিটির। এই সফটওয়্যার দিয়ে সব কিছু এলোমেলো করা হয়, তুমি আগে করো, লাস্টের দিন করো, মাঝে করো, যেদিনই করো, সব এলোমেলো করে সিট প্ল্যানিং করা হয়। সুন্দর মতো একবারে কোনো ধারে কাছেও কোনো কিছু পড়ার সম্ভাবনা নেই। লটারি সিস্টেমে এলোমেলো করে ফেলে মিক্স আপ করে তারপরে সিট প্ল্যানিং এ বসানো হয়। আর হলো কার কোথায় কেন্দ্র পড়বে এটাও কেউ জানে না। এটা এই বিশ্ববিদ্যালয় নিজেও জানে না, এটা জানে সফটওয়্যার যে এলোমেলো করার কাজে দায়িত্ব থাকে। বুঝছো? এগুলো আমি যে আগে এগুলো চলতো সিরিয়াল ধরে, বড় ভাইরা শুনতাম যে সব বন্ধুরা, ভালো ভালো স্টুডেন্টরা সব এক সিরিয়ালে সিট ফালানোর জন্য এক ধরে লাইন ধরে যাইতো। তখন এগুলা এ, ওই সিরিয়াল অনুযায়ী সিট বসতো, এখন আর ওইসব হয় না। ঠিক আছে, তাহলে এই পরের পেজে গেলাম। পরে হলো যে এইবার একটু অঙ্ক রিলেটেড কথাবার্তা, অঙ্ক রিলেটেড কথাবার্তা। আহ, আচ্ছা, কুড়িন সঞ্চিতি, সঞ্চিতি পদ্ধতিতে দেনাদারকে আনুমানিক হ্রাস করা হয় আর সঞ্চিতি একটা বিপরীত সম্পত্তি হিসাবে, এই কথাটার মানে বুঝি। সঞ্চিতি একটা বিপরীত সম্পত্তি কুড়িন সঞ্চিতি, কেননা কুড়িন হচ্ছে কি করে, দেনাদারের পরিমাণ, দেনাদারকে মাইনাস করা লাগে আমাদের কুড়িন, কুড়িনের কারণে দেনাদারের পরিমাণ হ্রাস হয়। তো একটা সম্পত্তির পরিমাণ হ্রাস হয়, সুতরাং এগুলোর আমরা বিপরীত সম্পত্তি হিসাব বলি। বিপরীত সম্পত্তির অন্য নাম হচ্ছে প্রতিসম্পত্তি হিসাব। প্রতিসম্পত্তি হিসাব, এটা মনে রাখো। আচ্ছা, এই আমরা আর কুড়িন সঞ্চিতি তো একটা ক্রেডিট, যে এটা আমি জানি। আমি একটু আগে বলছিলাম যে সকল ধরনের সঞ্চিতি, কুড়িন সঞ্চিতি হোক আর যেই সঞ্চিতিই হোক না কেন, সকল ধরনের সঞ্চিতি, একটা শুধু এক্সেপশনাল, সেটা হলো পাওনাদার বাট্টা সঞ্চিতি। এইটা বাদে সকল ধরনের সঞ্চিতি ক্রেডিট, সব ক্রেডিট। এটাই এখানে যে বলছে যে স্বাভাবিকভাবে এই যে এটা ক্রেডিট ভাবে, ক্রেডিট যিনি প্রকাশ করবে। আচ্ছা, এটা গেল। তা এই যে একটা ছক দেখতেছো না, বাক্স, এই বাক্সটা একটা খুবই কাজে লাগে একটা বাক্স। এই জাস্ট এখানে যে 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 কথাগুলা, সংখ্যা কথাগুলা লেখা আছে, এইগুলার মধ্যে তুমি সংখ্যা বসায়া জাস্ট যে কোনো একটা জিনিস বের করতে পারবা। একদম সহজ বুদ্ধি এটা, শর্টকাট ট্রিক আছে, আমি দেখা দিচ্ছি। এই কথা, এই বাক্সটা একটু খেয়াল রাখতে হবে। এই বাক্সটা দিয়া এই যে যদি বলে কুড়িনের সমাপনী জের বের করো, বের করা যাবে, অর্থাৎ অন্য সবগুলা সংখ্যা দিয়ে দেওয়া থাকবে, অন্য সবগুলা সংখ্যা দিয়ে দেওয়া থাকে, মানে এই অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী সাজাইলে, টেবিলের মধ্যে সংখ্যাগুলো এই অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী বসায় সাজাইলে একটা যে কোনো জিনিস বের করা যাবে। এটা বের করা যাবে, প্রারম্ভিক জের বের করা যাবে, কুড়িন অবলোপন কতটুকু হইছে এটা বের করা যাবে, সবগুলো বের করা যাবে। তো এটা এখানে একটু হিজিবিজি লাগতেছে কেন, বুঝায় বলছে তো, ব্যাখ্যা করে আমি এটা ছোট্ট করে খাতায় লিখে দেখাচ্ছি, একটু এখানে বলে নেই আগে। আহ অবলোপন যে পার্সেন্টেজ দেওয়া থাকে, কুড়িন ধার্য করব কতটুকু, সেটার পার্সেন্টেজ কখনো কখনো অঙ্কের মধ্যে বলে দেওয়া থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এটাই বলে দেওয়া থাকে। পার্সেন্টেজটা দুই ভাবে ধার্য করা হয়। একটা হচ্ছে নিট বিক্রয়ের উপর পার্সেন্ট অ্যাপ্লাই করা হয়, একটা হচ্ছে নিট দেনাদারের উপর পার্সেন্টেজটা অ্যাপ্লাই করা হয়। দুই ভাবে করা যায়। এটা অঙ্কের মধ্যে কোন ইনফরমেশনটা দেওয়া আছে, কোন সংখ্যাটা দেওয়া আছে, কিসের উপর পার্সেন্টেজ দেওয়া আছে, এটার দিকে খেয়াল করতে হবে। আমি সিস্টেমগুলো সব হাতে করে দেখাবো, আগে বলে নিই, সবগুলোই ভালো করে বোঝা বলবো, হ্যাঁ। তো সমাপনী দেনাদারের উপর, সমাপনী জের বের করতে গেলে আমার সমাপনী দেনাদার আগে, নিট দেনাদার, সমাপনী দেনাদার মানে ফাইনাল দেনাদার, নিট দেনাদার বের করে ওইটার উপর পার্সেন্টেজটা অ্যাপ্লাই করতে হয়।
এই জিনিসটা একটু একটা প্রশ্ন, স্যাম্পল প্রশ্ন দেখাইলে তার ভালো বুঝতে সুবিধা হবে। এই যেমন দেখো, একটা প্রশ্ন দেখো, প্রশ্নের মধ্যে কিরকম প্রশ্ন বলছে যে একটা বছরের শুরুতে সঞ্চিতির জের ৮,০০০, মানে ওই যে প্রারম্ভিক জের। আর কুড়িনে অবলোপন করা হয় ১০,০০০, মানে অবলোপনের পরিমাণ বা পাশের যে উপরের কলামের সংখ্যাটা বসাবে এটা। আর দেনাদারের পরিমাণ হচ্ছে ২,০০,০০০ টাকা, আর দেনাদারের উপর ৫% হারে, এই যে ৫% হারে কুড়িন সঞ্চিতি ধার্য করা দেনাদারের উপর ৫%, অর্থাৎ নিট দেনাদারটা এই দেনাদারের উপর ৫% ধার্য করবে, এরকম সংখ্যাটা, এরকম প্রশ্নটা থাকে। তো বলছে কুড়িন খরচ বের করো, এরকম প্রশ্নটা থাকে। তো সংখ্যাগুলা এখানে জাস্ট বসাইতে হয়। প্রারম্ভিক জের এখানে বসাবো, অবলোপন বসাবো, তারপরে সমাপনী জের বসাবো। এটা বের করবো কিভাবে? পার্সেন্টেজ অ্যাপ্লাই করে। দুইভাবে পার্সেন্টেজ অ্যাপ্লাই করা যাবে। আহ, দুইভাবে পার্সেন্টেজ অ্যাপ্লাই করা যাবে, একটা বিক্রয়ের উপর, একটা সমাপনী জেরের উপর। যেই সংখ্যাটা দিয়ে দেওয়া আছে, যদি দেনাদারের পরিমাণ দিয়ে দেওয়া থাকে, দেনাদারের উপর পার্সেন্টেজ অ্যাপ্লাই করবো, নিট দেনাদারের পার্সেন্টেজ। আর যদি বিক্রয়ের পরিমাণ দেওয়া থাকে, বিক্রয়টা নিট করে নিয়ে, নিট বিক্রয়ের পরিমাণটা বের করে নিয়ে ওইটার উপর পার্সেন্টেজ অ্যাপ্লাই করতে হবে। মানুষ আছে ২ জন। আচ্ছা যাক, এইখানে তেমন ওই কথাবার্তা নাই। এই যে আমি খালি লাস্ট এখানে তেমন ইম্পর্টেন্ট কথা নাই, পড়ার বিষয় নাই। লাস্টে ২টা কথা আমি খালি বলতেছি যে সমাপনী দেনাদারের উপর শতকরা হারে কুড়িন সঞ্চিতি ধার্য করেন। কথার মানে হচ্ছে যখন সমাপনী দেনাদার দেওয়া থাকবে এবং পার্সেন্টেজ দেওয়া থাকবে, বুঝতে হবে দেনাদারের উপর পার্সেন্টেজ, যে এত পার্সেন্ট সঞ্চিতি। যখন নিট বিক্রয় অঙ্কের মধ্যে দেওয়া থাকবে এবং এবং একটা পার্সেন্টেজ দেওয়া থাকতে, বুঝতে হবে নিট বিক্রয়ের উপর পার্সেন্টেজটা ধরে কুড়িন সঞ্চিতির পরিমাণ বের করবো। ওকে, এবার আমি একটু এই অঙ্ক করার জন্য একটা স্যাম্পল ছক, এই যে ছকটাকে ছোট করে লিখে দিচ্ছি, সামারি করে, তারপরে অঙ্ক প্র্যাকটিসে চলে যাচ্ছি। কি আসলো আবার এখন? তোমরা কি বুঝতে পারতেছো নাকি? একটা 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 হ্যাঁ, সব বছর না, এক বছর থাকলে পরের বছর দেয় না, আবার পরের বছর দিলে ওই নেক্সট বছর আর থাকে না, ১ বছর গ্যাপ দিয়ে আর কি আসে এখান থেকে। এখান থেকে একটা গত বছরের প্রশ্ন তো দেখে মনে করতেছে নাই, ছিল না, তার মানে এবার আসবে। এইগুলার এই টপিকটার নিশ্চয়তা নাই, দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু আমি যে অন্য ১২টা টপিক লিখে দিছি না, ওগুলা থেকে নিশ্চিত ৭-৮টা থাকে, সবসময় থাকে, বোঝা যায়। এই যে আমি ওই যে বাক্সটা একটু লিখে দিই, এটা বুঝবা, সহজ একটা জিনিস। আচ্ছা আমি তাহলে সহজ করে, যেন সহজ প্রশ্ন আসলে অন্তত পারো এইটুক এনশিওর করার জন্য কিছু কথা লিখে দিই। দেখো, বুঝার চেষ্টা করো এখন। ম্যাথও সহজে করা যায়, এই যে আমি তোমাকে দেখাচ্ছি এই জিনিসটা, এই প্রারম্ভিক জের, হ্যাঁ, আমি লিখতেছি, আমি তারপরে তোমার ভালো মতো সহজ করে বোঝাচ্ছি। পারা যাবে, জাস্ট ৪-৫টা এই বক্সটা মনে রাখলে তুমি একটা অঙ্ক টঙ্ক করতে পারবে।
আমার হাত নড়তেছে এই জন্য। এই যে এই পাশে এই তিনটা সংখ্যা প্রারম্ভিক জের যদি অঙ্কের মধ্যে দিয়ে দেওয়া থাকে ওই সংখ্যাটা এখানে বসাবো শুধু। পুনরুদ্ধারের পরিমাণ যদি আদায় হয়েছে এটার পরিমাণ যদি বলে দেওয়া থাকে এই সংখ্যাটা এখানে বসাবো টেবিলের মধ্যে। আর যদি কুরিন সঞ্চিতি বৃদ্ধির পরিমাণ কতটুকু সেটা বলে দেওয়া থাকে বা যদি এটা বের করতে বলে তখন এইটাই শুধু বের করা লাগবে, বাকি সংখ্যাগুলো দিয়ে দেওয়া থাকবে। আর এই পাশে আর দুইটা সংখ্যা দেওয়া থাকে অবলোপন পরিমাণ, কুরিনের অবলোপন পরিমাণ। অবলোপন করা হয়েছে কতটুকু কুরিন, এই সংখ্যাটা এখানে লিখবো। আর হলো কুরিনের সমাপনী জের কতটুকু সেটা এখানে লিখবো। আচ্ছা, এই বাক্সটা দিয়ে আমি একটা অঙ্ক করাচ্ছি, একটা অঙ্ক দেখাচ্ছি। এটা জাস্ট একটু একটু তোমরা লিখে নাও, হ্যাঁ? অথবা লিখে না নিয়ে ছবি স্ক্রিনশট নিয়ে রাখো, তাইলে হবে। পরে খাতায় লিখে নিও। ওকে, আচ্ছা। তাহলে এবার একটু এই শীটে চলে যাই, একটা অঙ্ক করি। এই জিনিসটা কাজে লাগিয়ে একটা অঙ্ক করি। এটা কলেজে বাদ দিছো, খুব খুশির সংবাদ, কিন্তু এখন তুমি সহজেই করতে পারবা। কারণ এখন আর তোমার কলেজের মতো ডিটেইল নিয়ম টিয়ম মতো শেখানো হবে না, থিওরিটিও পড়ানো হবে না। একটু জাস্ট তোমার বুদ্ধি খাটাইলে এখন এটা তুমি না জিনিস ডিটেইল না জেনেও তুমি অঙ্ক করতে পারবে। দেখো একটা প্রশ্ন, সমস্যা ১, হ্যাঁ? প্রশ্নটা দেখো যে সলভ করতে কঠিন লাগে না সহজ লাগে। বলছে যে কুরিন সঞ্চিতির জের ৮,০০০। এই যে আমার ছবি যদি তুলে নিয়ে থাকো ওইখানে দেখো কুরিন সঞ্চিতির বছরের শুরুতে কুরিন সঞ্চিতির জের ৮,০০০, মানে বাম কোণার ওই যে উপরে কলাম প্রারম্ভিক জের যে লিখছে ওইখানে সংখ্যা বসাবো ৮,০০০। এরপরে হলো অবলোপন করা হয় ১০,০০০। এই যে টেবিলের বাম পাশে, এবার আগেরটা লিখে ডান পাশে, বাম পাশে অবলোপনের পরিমাণ, এখানে সংখ্যা বসাবো ১০,০০০। দেনাদারের পরিমাণ ২,০০,০০০, দেনাদারের উপর ৫% সঞ্চিতি ধার্য করা হয়। তাইলে হলো দেনাদারের ২,০০,০০০, ২,০০,০০০-এর ৫%, দেনাদার আছে ২,০০,০০০ বছর শেষে, মানে নিট। তাইলে ২,০০,০০০-এর ৫% কত হয়? উম, ৫ ১০,০০০ টাকা। এবং লাস্টে বলছে যে কুরিন সঞ্চিতির কুরিন খরচ বাবদ কতটুকু প্রদর্শন করতে হবে। কুরিন খরচ বাবদ কতটুকু প্রদর্শন করতে হবে এই কথার মানে হচ্ছে যে বৃদ্ধির পরিমাণ কত সেটা বলতে এই কথাটাই বোঝায়। হ্যাঁ, আমি ওই যে ওই জিনিসটার মতো করে, ওই বাক্সটার মতো করে আমি অঙ্কটা একটু করে দেখানোর চেষ্টা করি। এই মনে করুন সংখ্যাগুলা এই বাক্সের মধ্যে বসাবো, দুই পাশে টাকার অঙ্কগুলা এখানে বসাবো। এইদিকে প্রারম্ভিক জেরের জায়গায় বসাবো ৮,০০০, ওরে হাতের লেখা রে এখানে ৮,০০০। এরপরে হলো কুরিন অবলোপনের পরিমাণ ১০,০০০ বলছে, এইখানে ১০,০০০ বসাবো বাম দিকে। জাস্ট এটা তুমি নোট রাফ হিসাবে যখন করবা, রাফ হিসাবে জাস্ট ১০ সেকেন্ডের মধ্যে তুমি এটা করে ফেলবা। বাক্স এরকম একটা বানায় বাক্স দুই দিকে সংখ্যা বসাবা, খালি সংখ্যা বসায় হিসেব নিকেশ করে দেখবা কত থাকে। আচ্ছা, এরপরে বলছে দেনাদারের পরিমাণ ২,০০,০০০ টাকা, দেনাদারের উপর ৫% ধার্য করতে হবে। তা দেনাদারের উপর ৫% ধার্য করতে হবে, মানে ২,০০,০০০-এর 5% হচ্ছে সমাপনী, এটা হলো সমাপনী জের। সঞ্চিতি ধার্য করা হলে সমাপ্ত বছরে সঞ্চিতি সমাপনী জের হচ্ছে ২,০০,০০০-এর 5%, ১০,০০০ টাকা। ১০,০০০ টাকা। তাহলে এই যে সংখ্যা বাইর করতে বলছে এইটা, এখানে আমরা নরমালি জানি কি এখানে কোন সংখ্যাটা বসাইতে হয়? এখানে বসাইতে হয় কুরিন সঞ্চিতি বৃদ্ধির পরিমাণ। তো আমি বললাম উম অঙ্কের মধ্যে এখন একটু আগেই বললাম যে সমাপ্ত বছরে কুরিন খরচ কয় টাকা, এটার মানেই হচ্ছে বৃদ্ধির পরিমাণটাই বোঝায়। তো এইখানে টাকার অঙ্ক কত হবে বলো দেখি? এই বক্সের মধ্যে এটাই বের করতে বলছে, একদম সোজা। বাকি ৩টা সংখ্যা তোমার দিয়ে দেওয়া আছে, এই মাঝখানে এটা বের করতে যাবে। এখানে কত হয়? ১০, ১০, ২০। তার মানে ২০ আছে, এদিকে ৮ হইতে লাগে আর ১২,০০০ টাকা। এটাই হলো অ্যান্সার। একদম সোজা। বুঝলা? সুমনা বুঝছো? মিলতে টিলতে কিছু না, এটা আমি জাস্ট একটা রাফ হিসাবে নোট করলাম, এটা আমি খাতায় লিখে করি, তারপর বুঝছি। তুমি একটু কম বুঝছো, রাইট? আর ১২,০০০ লাগে, মানে এই নর্মাল যোগ বিয়োগ করে ওইখানে শর্ট কয় টাকা তাহলে তো বোঝা যাচ্ছে ওইখানে টাকার অঙ্ক কত হবে। হ্যাঁ, এরকম।
হ্যাঁ, আচ্ছা দাঁড়াও বুঝছি, আমি লিখেই দেখাই। হুম, এই যে আমি এখানে প্রারম্ভিক জের বলছিল কয় টাকা জানেন, সংখ্যাগুলো একটু বলো দেখি স্বামী, বা মনে আছে নাকি? প্রারম্ভিক জের লিখছিলাম যে 8,000, এটা 8,000, এখানে একটা বাক্স নেবো, এখানে লিখবো 8,000, প্রারম্ভিক জেরের টাকাটা লিখবো। অবলোপনের পরিমাণ বলে দিচ্ছিল 10,000, এখানে দ্রুত 10,000 সংখ্যা বসাবো। তারপরে সমাপনী জের বাইর করলাম 2,00,000 এর 5%, মানে 10,000 হয়। 10,000 এখানে সংখ্যা বসাবো, বাইর করতে বলছে এইটা কত। তা আমি বের করতে পারি কিভাবে এটা কত, এটা কমন সেন্সের বুদ্ধি খাটাও দেখি, এটা কত হবে, কেমনে বুঝবো? 10 10 20, এখানে 8, তার মানে এখানে 12 লাগে। এই এইটাই হলো কথা। বাস এটাই হলো কথা, এটাই হচ্ছে অ্যান্সার আর কি। একদম সহজ। এই জিনিস পারার জন্য কি আগে থেকে করে করে আসা লাগে এই চ্যাপ্টার? বলো। একদম সোজা। শর্ট ট্রিক্স, এটা হলো শর্ট ট্রিক্স। অ্যাডমিশন টেস্টের টাইমে সবাই খালি জাদু শেখায়। হ্যাঁ, তো এটা হলো তার একটা অংশ। আরেকটা দেখি এই সিস্টেমটা, এই জাদুর বাক্সটা ব্যবহার করে আরেকটা অঙ্ক দেখি, হ্যাঁ। চারটা পাঁচটা এরকম থাকে। আবার একটু ভ্যারিয়েশনও করে মাঝে মাঝে। ওগুলা ওই ভ্যারিয়েশনের দুই একটা টাইপ দেখায় দিচ্ছি দাঁড়াও। হুম। হুম। এগুলা ও, এই বের করা যাবে একইভাবে। বাক্সের মধ্যে ওই সংখ্যাটা শুধু বাকি দেওয়া থাকবে না, বাকি সবগুলো সংখ্যা দিয়ে দেওয়া থাকবে। ওইটা বের করবো, যেমন এরকম সমাপনী জেরোল অঙ্ক আছে নাকি, তারাও দেখি। এই যে একটা পাইছে, এই সমাপনী জের বের করতে বলছে। এই অঙ্কটার মধ্যে দেখো, এই জিনিস দিয়া, হ্যাঁ দেখো তো সংখ্যা বসায় জাস্ট তুমি হিসাব করে। হুম, এই যে লেখা আছে প্রশ্ন এখানে, তোমরা অ্যান্সার দেখবা না, তোমরা ট্রাই করে দেখি পারতেছো নাকি নিজে নিজে। 3 নম্বর প্রশ্নটা এটাই সমাপনী জের বের করতে বলছে। যে মাসে একটি মাসে নিট বিক্রয় 3 লাখ, 3 লাখ, খাতার মধ্যে সংখ্যা বসাও দেখি, তোমরা করার চেষ্টা করো। 3 লাখ বিক্রয়, নিট বিক্রয়ের উপর 10% সঞ্চিতি ধার্য করতে হবে। 10% সঞ্চিতি ধার্য করতে হবে মাসের শুরুতে। হচ্ছে কুড়ি সঞ্চিতি হিসাবের ক্রেডিট জের ছিল 50,000, শুরুতে ক্রেডিট সঞ্চিতির জের ছিল 50,000, কথা মানে কি প্রারম্ভিক জের এটা। প্রারম্ভিক জের এখানে লিখতে হবে, প্রারম্ভিক জের 50,000, অবলোপন 10,000, মানে এই পাশের অবলোপনের জায়গায় লিখতে হবে 10,000। হুম, এটা আমার রানিং টাইম রানিং হয়ে যাচ্ছে। তারপরে পূর্ববর্তী মাসের কুড়িকৃত, হুম, কুড়িকৃত 1,000 টাকা পুনরুদ্ধার করা হয়। তাহলে পুনরুদ্ধারের পরিমাণ যে টেবিল মধ্যে পুনরুদ্ধার লিখতে হয়, প্রারম্ভিক জেরের নিচে লিখতে হয়, যোগ করে যোগ ওইটা ওই এই সাইডে লিখতে হয়, ডান সাইডে। তারপরে হ্যাঁ 1,000, 1,000, হ্যাঁ। তারপরে বলা আছে মাস শেষে কুড়িন সঞ্চিতির জের কত। এই যে বা পাশের এই সংখ্যাটা বের করতে হবে। আচ্ছা, এখানে একটা কথা, কুড়িন সঞ্চিতি বৃদ্ধির পরিমাণটাও বের করা যাবে। দেখো, আহ, কুড়িন সঞ্চিতি বৃদ্ধির পরিমাণ, ওই যে নির্ধারে বিক্রয় আছে না, নির্ধারে বিক্রয়, নির্ধারে বিক্রয় 3 লাখ, 3 লাখের 10% সঞ্চিতি প্রত্যেক বছর থাকতে হয়। তার মানে এই বছরও সঞ্চিতি বাড়বে 10%, 3 লাখের 10%, 30,000, এই বছরও সঞ্চিতি বাড়বে 30,000 করে। 30,000 এখানে বৃদ্ধির পরিমাণ লিখবো। আর সমাপনী জের বের করতে বলছে সঞ্চিতির। বাস এই সবগুলা সংখ্যা করে দিয়ে মাঝে এই সংখ্যাটা লাগে কত বের করতে সেটাই দেখবো। 50,000, 1,000, হ্যাঁ এই দিকে, মানে বৃদ্ধির পরিমাণ কতটুকু সঞ্চিতি এবার আবার বাড়তেছে সেটা এখানে। হুম, পারছো?
এই যে তোমরা কি দেখতে পাচ্ছ না? এই যে এই প্রশ্নটা? নাকি বোঝা যাচ্ছে না? এখানে দেখ। হ্যাঁ, হ্যাঁ, এইখানে এখানে বৃদ্ধির পরিমাণ মানে নিচে লাস্টেরটা। এখানে তো বৃদ্ধির পরিমাণ এটাই ৩,০০,০০০ 10% করে প্রত্যেক বছর বাড়াবে। থাকতে হবে সঞ্চিতি। তার মানে এই বছর সঞ্চিতি বাড়তেছে আর 10% অর্থাৎ ৩০,০০০ বাড়তেছে। এই বৃদ্ধির পরিমাণ লিখবো ৩০,০০০ এইখানে নিচে, ডান দিকে নিচে। হ্যাঁ, ৭১,০০০ ঠিকই আছে। এটাই হবে উত্তর। এই যে পেরে গেছো এই যে। এই তো পাইরে গেছো। সহজ না কঠিন বলো? শামিম পারছো? হ্যাঁ, একদম সোজা। হুম, বাস। একটা নিট দেনাদারের উপর দিয়ে দেখাইছি, একটা বিক্রয়ের উপর পার্সেন্টেজ দেওয়া থাকলে এরকম ২ রকম দেখাইছি। এবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমন আসছিল দেখি তো। দেখি। এই যে দেখো প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে ওই দাঁড়াও আগে সহজগুলো করে নিই। ৬ নাম্বার। ৬, ৭ এইটা পারো, এটা মনে হয় পারবা। এটাও তোমরা নিজেরাই আমার মনে হয় ট্রাই করলেই পেরে যাবে। ৬ নাম্বার অঙ্ক বলছে যে সন্দেহজনক সঞ্চিতির ১ তারিখে সন্দেহজনক সঞ্চিতির যে ছিল ১০,০০০। তাহলে ওই যে ডান দিকে লিখবো ১০,০০০। কুরিনের পরিমাণ ওই বছর কুরিনের পরিমাণ ১৮,০০০ মানে এই বছরের বাম দিকে লিখবো হচ্ছে ১৮,০০০ কুরিনের পরিমাণ বা কুরিন অবলম্বনের পরিমাণ। আর হইলো আম পুনরুদ্ধার ডান দিকে লিখতে হয় পুনরুদ্ধার ৫,০০০ এটা লিখবো ডান দিকে। তারপরে হলো মোট ধারে বিক্রির পরিমাণ ১০,০০,০০০ কুরিন সঞ্চিতির হার হলো ২%। তার মানে বুঝতে হবে কি পার্সেন্টেজটা বিক্রয়ের উপর দেওয়া আছে। ধারে বিক্রির উপর দেওয়া আছে। তার মানে ১০,০০,০০০ এর ২%। ১০,০০,০০০ এর ২% কত? আম আ ৳২০,০০০ ৳২০,০০০ হয়। হুম, তাহলে আ সঞ্চিতি হিসাবে সন্দেহজনক সঞ্চিতি হিসাবে সমাপনী যে ওই যে সেম আগের মতোই। এই বৃদ্ধির পরিমাণ ডান দিকে এখানে বসায় দিব। ২% ২০,০০০ শেষ। কয় টাকা হয়? অবলোপনটা একটু ঘুরায় বলছে দেখছো? যে কুরিন এই যে দেখো কুরিনের পরিমাণ ছিল এই বছরে কুরিনের পরিমাণ ছিল ৮,০০০ মানে এই বছর আমি কুরিন হিসাবে অবলোপন করছি বা লিখছি ১৮,০০০ এটা মানেই বোঝাচ্ছে যে কুরিনের পরিমাণ ছিল মানেই বোঝাচ্ছে কুরিন অবলোপনের পরিমাণ এই বছরে। বুঝলাম? হুম, হ্যাঁ বিক্রয়ের উপর। হ্যাঁ বিক্রয়ের উপর। হুম। এই বিক্রয়ের উপর হবে কারণ এখানে তো তোমার দেনাদারের পরিমাণ দেওয়া নাই। তুমি নিট দেনাদারের উপর পার্সেন্টেজ কই থেকে বের করবা? যদি ২ টাই সংখ্যা ২ টাই দেওয়া থাকে। বিক্রির টাকাও দেওয়া আছে, নিট দেনাদারের পরিমাণের দেওয়া এটাও দেওয়া আছে। তখন পার্সেন্টেজটার সাথেই বলে দেওয়া থাকবে এটা কিসের উপর পার্সেন্টেজ। তখন ওই পার্সেন্টেজ ওইটার উপর ধার্য করতে হয়। তো এখানে যেহেতু কিছুই নাই শুধু বিক্রি আছে। হ্যাঁ, হ্যাঁ, ডান পাশে লিখব। হুম, বাঁ পাশের ওই সমাপনী ওই সংখ্যাটা বাদে বাকি সব সংখ্যা দেওয়া আছে ওইটা বের করব বাস। যোগ-বিয়োগ করে দেখা যাবে যে এখানে ১৭,০০০ শর্ট আছে। হ্যাঁ ১০,০০,০০০ দাঁড়াও এটা মুছে দেই। ১০,০০,০০০ ১০,০০,০০০ এর ২% ২০,০০০ টাকা হবে। হুম, ২০,০০০ কিভাবে বলো দেখি? এটা শর্টকাট বুদ্ধি দেখেছিলাম যে
2% মানে হলো দুইটা শূন্য কাটা দিবা, 10 লাখ থেকে লাস্টে দুইটা শূন্য কাটা দিবা, থাকে কত? আর হইলো থাকে হলো 10 আর তিনটা শূন্য, 10,000। 10,000 গুণ 2, 20,000 শেষ। হুম, পারছো? এই তো, এই 7 নাম্বারও পারবো আমার মনে হয় এবার। দেখো, অঙ্ক শিখে গেলে তখন তখন মজা লাগে, তখন থিওরি পড়তেও মজা লাগে। এরপরে দেখো 7 নাম্বারেও একটা কথা বলছে যে সঞ্চিতির পরিমাণ, দেনাদারের পরিমাণ আর হলো সঞ্চিতির পরিমাণ 15,000, 6,000। তাহলে সঞ্চিতির জের দিয়ে দেওয়া আছে, সঞ্চিতির জের দিয়ে দেওয়া আছে 6,000। হ্যাঁ, তারপরে হচ্ছে কুরিনের পরিমাণ 4,000। কুরিনের পরিমাণ দাঁড়ায় 4,000 মানে কি? ওই যে আগের অঙ্কের মতোই, কুরিনের পরিমাণ বলছিল আগের অঙ্কে 18,000, এখানেও বলছে কুরিনের পরিমাণ 4,000। মানে শুধু কুরিনের পরিমাণ বলা থাকলে বুঝতে হবে যে এটা অবলোপনের পরিমাণটাকেই বোঝাতে চাচ্ছে। তো অবলোপনের পরিমাণ মানে ডান দিকে 4,000, বাঁ দিকে হইলো প্রারম্ভিক কুরিন সঞ্চিতির জের, এটা এটা লিখতে হবে 6,000। এটা আমার মনে হচ্ছে একটু ভুল হয়েছে, 31 তারিখ না 1 তারিখ হবে। এনিওয়েজ, এটা হলো সঞ্চিতির জেরটাকে সমাপনী জের হয়, কিন্তু আবার অঙ্কের মধ্যে বাইরেই করতে গেছে। না, কুড়ি অতিরিক্ত পরিমাণ না। তো সমাপনী জের কখনো ওইটা ওইখানে বসানো যায় না। সমাপনী জের সবসময় পার্সেন্টেজ দিয়ে বের করে নিতে হয়। এটা টাইপিং মিস্টেক হয়েছে, আর নাহলে ভুলই হয়েছিল। এইটা প্রারম্ভিক জেরই হবে। সমাপনী জের আমি জীবনেও দেখি নাই সংখ্যার মধ্যে দিয়ে দেওয়া আছে। সমাপনী জেরটা তো আমরা পার্সেন্টেজ দিয়েই বের করি, সমাপনী জের আবার আগে থেকে কেমনে বলে দেয়, এটা একটা কথা। হুম, এটাই তো নর্মালি সমাপনী জের পার্সেন্টেজ অ্যাপ্লাই করে বাইর করা লাগে। আচ্ছা, তোমরা ওই 6,000 এটা প্রারম্ভিক জের মনে করো, প্রারম্ভিক জের মনে করো, বসাও দেখি সংখ্যা মিলে নাকি দেখি। প্রারম্ভিক জের ডান দিকে 6,000 প্রারম্ভিক জের। এরপরে হলো অবলোপন বাঁ দিকে 4,000, অবলোপনের জায়গায় লেখো যে কুরিনের পরিমাণ 4,000 এটা। এরপরে হলো সন্দেহজনক ঋণের সঞ্চিতি 5%। তার মানে সন্দেহজনক ঋণের সঞ্চিতি 1.5 লাখের 5% কত? 1.5 লাখের 5%, তাহলে হ্যাঁ 7,500। তাইলে এটা হলো সমাপনী জের। আমরা জানি দেনাদারের উপর যে পার্সেন্টেজ দেওয়া থাকে ওটা হলো সমাপনী জের বাইর হয়। তাহলে এটা ডান দিকে সমাপনী জেরের জায়গায় লিখবো সংখ্যাটা, 7,500। বাস, আর হলো কুড়ি। হ্যাঁ, হ্যাঁ, বাদিকে 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 বাদিকে। আর বিক্রির উপর পার্সেন্টেজ ওইটা লিখতে হয় ডান দিকে, যাই হোক। এটা হলো তাহলে বসাইছো 7,500 বাম দিকে, তাহলে বলছে যে অতিরিক্ত কুরিন সঞ্চিতির অতিরিক্ত পরিমাণ, কুরিন সঞ্চিতির অতিরিক্ত পরিমাণ কথাটার মানে হলো কুরিন সঞ্চিতি বৃদ্ধির পরিমাণ কতটুকু। তাহলে বৃদ্ধির পরিমাণ তো ডান দিকে আছে ওই সংখ্যা। উম, হুম, আচ্ছা, এইবার বুঝতে পারছি কি সমস্যা ছিল। হুম। আরে, গুগল মিটে নিলে তো কয়েকজনের সমস্যা হচ্ছে, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, দেখতেছি বিষয়টা। এইখানে যেই কয়জন আছো, হ্যাঁ, এই কে কে আছো, শামিম আছো, সুমন আছো, তানিয়া, সাগর, এই কয়জন তো আমি প্রত্যেকদিন দেখি ক্লাস কাটায়, এই মানে রেগুলার। বাকি যে 2-1 জন আছে এরা হলো এই ভ্যারিয়েবলের মতো, চলকের মতো, আসে যায় এরকম, বা ডিপেন্ডিং ভ্যালু এইরকম। তাহলে তোমাদের সবারই ইনস্টল করা আছে নাকি? এবং এই মিট অ্যাপে সমস্যা নাই এই 4 জনেরই? হ্যাঁ, 4 জনেরই।
হুম। আচ্ছা, তাহলে নেওয়া যাবে। নেক্সট দিন আমি মঙ্গলবার মেবি নিতে পারবো, আরেকদিন মঙ্গলবারে। আর কি আর টুকটাক কি টপিক বাদ পড়ছে জানাও তো আমাকে, কেউ কারো আইডিয়া থাকলে। আমি খুঁজে টুজে যতটুকু বাই করছি, আর আর একটা জিনিস পাইছি যে কর কমিশনের অঙ্কটা একটু দেখাবো, প্রাপ্য বিলের জিনিসটা একটু দেখাতে হবে, আর হলো এমনি নর্মাল পণ্য ক্রয় বিক্রয়ের কিছু হিসাব নিকাশ। না, একদিন দেখাইছিলাম। আচ্ছা, লাগলে আরেকদিন দেখাবো। আর লাগলে আরেকদিন দেখাবো। এটা ওই একতরফা দেখালের মধ্যে কিছু নাই, একটা সূত্র আছে শীটে খালি। সূত্রের একটা সমীকরণ টাইপের একটা লাইন আছে, ওইটা চেঞ্জ করে সংখ্যা বের করা যায় সবকিছু। হুম। হুম। না, করা হয় নাই। না, করা হয় নাই। হুম। আজকে করাবো। বলো কি বলতেছিলা? হুম, আজকে বলো। হ্যাঁ, এটাই বলতে অবলোপন বোঝায়। হ্যাঁ, এটা হলো সঞ্চিতির। এইটাকে সমাপনী জেরের জায়গায় বসিয়ে আমরা এটা সহজে বাইর করতে পারি। এটা সমাপনী জের অ্যাকচুয়ালি হয় না, এটা শর্ট ট্রিক। বুঝলো না, বুঝো নাই? এই পরীক্ষার সময় এরকম থাকে, পরীক্ষার সময় শুধু তুমি পার্সেন্টেজ, একটা সংখ্যার উপর পার্সেন্টেজ বের করতে বললে তুমি এই যে এইটার মতো করে এখন এইখানে সংখ্যাটা এখানে বসাই দিবা। আর এইখানকার সমাপনী জের বলতে এই কথাটার মানে কি বোঝায়, একটা সংখ্যার উপর বা কুড়িন সঞ্চিতি প্রত্যেক বছর কত পার্সেন্ট করে ধরা হবে সেইটার পার্সেন্টেজ এটা। তার মানে এইটা হইলো প্রতি বছরই একটা সমাপনী জের ফিক্স থাকে যে প্রতি বছর কুড়িন সঞ্চিতি এত পার্সেন্ট করে বাড়বে, এত পার্সেন্ট করে হবে, এত পার্সেন্ট করে ধার্য করা হবে, সেটা ধরা হয়। এবং এই বছরে কতটুকু বৃদ্ধি করা হইলো এইটার নামই হলো কুড়িন খরচ। কুড়িন খরচ, চলতি বছরের কুড়িন খরচ। হ্যাঁ, ওইটা হইলো ডান দিকে। হুম। না, 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 ঋণ সঞ্চিতির পরিমাণের উপর ধরে না, তো দেনাদারের উপর ধরছে। দেনাদারের উপর হইলে এটা হলো বাঁ দিকে। হুম। হুম। কই, একই কথা, কিন্তু বিক্রয়ের উপর বলা থাকলে বুঝতে হবে বৃদ্ধির পরিমাণটা নিব। মানে এই জিনিসটা সাম করি, এক বনে দুই বাক্যে কথাটা সহজ করি। ধারে বিক্রয়ের উপর বা বিক্রয়ের উপর যে কোনো ধরনের বিক্রয়ের উপর পার্সেন্টেজ বলা থাকলে নর্মালি ধারে বিক্রয়ের উপরই থাকে। আচ্ছা। শুধু বিক্রয়ের উপর বলা থাকলে তো ওই একই কথা বোঝায়। তো বিক্রয়ের উপর পার্সেন্টেজ বলা থাকলে আমরা ডান দিকে ওই সংখ্যাটা নিব। আর যদি নিট দেনাদারের উপর পার্সেন্টেজ নেই, এটা আমার বাঁ দিকে নিব। বাস, দুই কথা, শেষ। আচ্ছা, এই দেখো, কুড়িন সঞ্চয় 5 নাম্বার এমসিকিউটা আর ব্যতিক্রম না, এই যাবৎকালে চোখে পড়তেছে না। তোমরা এইগুলা নিয়ে বইয়ে, র্যাবস বইয়ে আছে অনেকগুলা এক্সারসাইজ, এরপরে এই স্কলারস এর বইয়েও সেম একই টাইপের একই ধরনের এক্সারসাইজ দেখছি আমি। কে কে যে কাটটা কপি মারছে আমি এটা নিয়ে সন্দিহান। একই, খালি সংখ্যা পাল্টায় ঘুরাই দিছে, কেউ জলিলের নাম করিম দিছে, একই। পরের জিনিসে যাই, এই অব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব প্র্যাকটিস করলে এটা তোমাদের আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, একদম ভালো মতো পাকাপোক্ত হবা। আর বইয়ে দেখবা অনেক হিজিবিজি কথা দিয়ে কঠিন ভাষা ব্যবহার করে বুঝাইছে, একদম সহজ দিক দিয়ে চিন্তা করবা। শুধু বক্সটার দিকে খেয়াল করবা, বক্সের মধ্যে সংখ্যা কেমনে বসাইছে, আর এই সংখ্যাটা কেমনে বসাইছে এটা নিয়েই লিখবা যে বইয়ের মধ্যে 1 পৃষ্ঠা খালি ব্যাখ্যা লিখে ফেলছে, অত বোঝার দরকার নেই।
তুমি নিজে বোঝার চেষ্টা করবা। রিডিং পড়ে পড়ে বুঝতে গেলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। সহজ করে বোঝার চেষ্টা করবা। এরপরে অব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব নিকাশ, এখান থেকে প্রশ্ন কম আসে, তবে গুচ্ছ পদ্ধতির পরীক্ষায় আসবে, শিওর আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে না। আসবে না, আমার মনে হচ্ছে এই বছর আসবে না। কেননা এই বছর তো এমসিকিউ কম থাকবে, যার কারণে এই বছর হচ্ছে শুধু ম্যান্ডেটরি মেইন মেইন টপিক গুলা থেকে এমসিকিউ দিবে। কম ইম্পর্টেন্ট বা কম প্রয়োজনীয় জিনিস থেকে কম দিবে। হুম। হ্যাঁ, ওই আগেরটায়। হুম, এটা। হুম। এখন পার্সেন্টেজ তো বলে দেওয়া আছে দেনাদারের উপর। হ্যাঁ, তার মানে কি বুঝবো, বা বা দিকেরটা। হ্যাঁ, 2.5 লাখের উপর। ও, আচ্ছা আচ্ছা। তাইলে এটা হচ্ছে এটারও হলো এরকম থাকলে বলবা কি, কুড়িল সঞ্চিতি বছর শেষে ধার্য করা হলে কুড়িল সঞ্চিতির জের কত। উম, 1 মিনিট দাঁড়া তো, এটা আমি তো কুড়িল সঞ্চিতি, এটা একটু তোমরা দুইজনে বাকি যে কজন আছে করো দেখি হাতে লিখে করে। আহ, কত আসে অ্যান্সার, সংখ্যাগুলা বসাই। অ্যান্সার কত দেওয়া একদম চেক করি। 12 বি, এই যে এটা একটা ডিফারেন্ট হয়েছে এখানে। এখানে একটু দেখি যে 1 জানুয়ারি দেনাদারের পরিমাণ এত করি, সঞ্চিতির জের অর্থাৎ প্রারম্ভিক সঞ্চিতির জের ডান দিকে 10,000 লিখবো, 10,000। এরপরে হচ্ছে নিট হারে বিক্রয় দাঁড়ের কাছ থেকে আদায় করা হয় 4,30,000, পুনরুদ্ধারের পরিমাণ লিখবো। সরি না, এখানে আদায় করা হয় মানে এইটা না। ও আচ্ছা, এই যে শোনো, পাইছি পাইছি, তোমার প্রশ্নের উত্তর পাইছি, সুন্দর। বুঝো, কথাটা বুঝো, এই যে প্রশ্নের মধ্যে প্যাচটা ঢুকায় রাখছে। না, ওইটাই ঠিক আছে। ওইটাই ঠিক আছে, দেখো, এই যে কথার মধ্যেই প্যাচ আছে, মানে নতুন, এখানে নতুন কোনো থিওরি নাই। আগের কথাই দেখো। হ্যাঁ, আমি যেটা বলছি ওই কথার মধ্যেই আমি এখনো আছি, আমি আমার কথা একদম চেঞ্জ করি নাই। কথাটার মানে দেখো, সমাপনী দেনাদারের উপর 5% সঞ্চিতি। আচ্ছা, তোমার এই দেনাদার কি সমাপনী আছে, এটার উপরে কেমনে ধরবো? এটা তো 1 তারিখের এইটা তো 1 তারিখের দেনাদার, দেখছো? এইভাবে। হ্যাঁ, এই যে 5 লাখ বিক্রি করে 4,30,000 পাইছি, মানে 70,000 হলো আমার আহ সমাপনী দেনাদার। ওইটার উপর লিখবো, হ্যাঁ, ওইটার উপর পার্সেন্ট বের করবো। কথা কিন্তু ওইটাই থাকলো। 70,000-এর 5% কত হয়? 7,000, 3,500, হ্যাঁ 3,500 লেখো এখানে। মানে অবলোপনের জায়গায় 20,000, বাম দিকে। না না না, 13,500 না। 12-র বি, 15,000, 15,000।
আচ্ছা দাঁড়াও, বলতেছি, একটু অপেক্ষা করো। হুম। এই যে দাঁড়াও, কথা আছে, কথা আছে, কথা আছে। এই নিট দেনাদার যে আমরা 70,000 ধরতেছি ওটা না। নিট দেনাদার 1 তারিখে ছিল 2.5 লাখ, আগের বছরের 2.5 লাখ, আর এই বছরের হলো 70,000। তার মানে নিট দেনাদার কত হইলো, সমাপনী দেনাদার কত হইলো? 70 আর 2.5 লাখ, মানে হচ্ছে 3,20,000, তাই না? 3,20,000 হচ্ছে সমাপনী দেনাদার। এর উপর, এর উপর 5%, তাইলে 3,20,000-এর 5%। আর এই দেনাদার থেকে তো 20 লাখ তো 20,000 তো আমি এই বছরে বাদ দিছি, অবলোপন করা হয়েছে 20,000। হ্যাঁ, তার মানে নিট দেনাদার আসলে থাকে হলো 3 লাখ। 3 লাখের 5% হচ্ছে কত? 15,000। 30,000 আর অর্ধেক 15,000, 15,000। তাহলে এই হইলো, এটার পরিমাণ পাইলাম, বৃদ্ধির পরিমাণ পাইলাম। তার মানে এখানে টাকার সংখ্যা কত হয়? আহ, আচ্ছা এক কাজ করো, হ্যাঁ বলো। কি ব্যাখ্যা দেখি, পাঠাও দেখি, পাঠাও দেখি। দেখি, এটা একটু কনফিউজিং প্রশ্ন হয়ে গেছে। আমি চিন্তা করতে হবে আমার একটু। উপরে থাকে, উপরে, অপশনটা উপরে থাকে, পাইছো? না, দেখা যাচ্ছে না, একটু দাঁড়াও তো। ধরে রাখো, ধরে রাখো, সোজা করে ধরো, নড়াচড়া করতেছে। মনে হয় ওটা কেটে গেছে ওর। আমার এখানে প্রারম্ভিক দেনাদার 2.5 লাখ ছিল, হ্যাঁ। আর হলো ধারে বিক্রি করছে 5 লাখ। আচ্ছা, নিট দেনাদারটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, পাইছি, পাইছি। বুঝা গেছে কথার মানে। ঠিকই আছে। এই ব্যাখ্যাটা দেখো, যে নিট দেনাদারের উপর শতকরা হারে ধার্য করতে হয়। তা দেনাদার সমাপনী অ্যাকচুয়ালি দেনাদার হচ্ছে কত? প্রথমে ছিল 2.5 লাখ, 2,50,000। এরপরে এবছর বাকিতে বিক্রি করেছি 5 লাখ, মানে 2.5 লাখ আর 5 লাখ, 7,50,000 টাকা আমার দেনাদারের পরিমাণ আমি প্রাপ্য। 7 লাখের মধ্যে 4,30,000 টাকা পাইছি বাদ এটা।
আদায় হয়ে গেছে বাদ, আর কুরিন হিসাবে বাদ দিয়ে দিছি আরো 20,000, এটাও বাদ দিয়ে দিছি। তো অ্যাকচুয়ালি দেনাদার থাকলো 3 লাখ। আমরা জানি কুরিন সঞ্চিতির সমাপনী জের বা বাঁ পাশের নিচের যে আইটেমটা, ওই টেবিলের বাঁ পাশের নিচের যে আইটেমটা, ওটা বের করে হলো জের উপর পার্সেন্টেজ দিয়া। ঠিকই আছে, 3 লাখের 15%, 5%, 15,000 হয়। ওইটা দেওয়া করা লাগবে না, এটা আরেকভাবে করলো, এটা এমনি নর্মাল হিসাব নিকাশ দিয়ে করলে হবে, বক্স ছাড়া। কথাটার মানে বুঝো? আহ, আমার দেনাদারের পরিমাণ ছিল 2.5 লাখ প্রথমে 1 তারিখে, দেখো। এটা একটু মানে ওই বক্স টক্স কিছু লাগবে না, সোজা হিসাব দিছে, মানে সোজার মধ্যে কনফিউশন। যার কারণে কঠিন গুলা শিখে শিখে সহজ গুলাই ভুলে যাই আমরা একবারে। এই দেখা যায় যে এখানে বলছে যে নিট দেনাদারের উপর 5% কুরিন ধার্য করতে হয়, দেখতেছো? কুরিন ধার্য করতে হয় নিট দেনাদারের উপর, অর্থাৎ সমাপনী দেনাদারের উপর 5%। সমাপনী দেনাদার কয় টাকা হয় সেটা দেখলেই হয়, যে সমাপনী দেনাদারের উপর 5% ধার্য করা হলে কুরিন সঞ্চিতির পরিমাণ কত, কুরিন সঞ্চিতির সমাপনী জের কত, এটাই জিজ্ঞেস করছে। সোজা ভাবে বক্স ছাড়াই বের করা যায় যে সমাপনী দেনাদারের উপর 5% ধার্য করা হলে ওইটাই হলো আমার কুরিন সঞ্চিতি সমাপনী জের। তো সমাপনী দেনাদার কয় টাকা হয়? 2.5 লাখ, আর হচ্ছে 2,50,000 দেনাদার, আর 50 আর হলো ধারে বিক্রির পরিমাণ 5 লাখ। তো 7,50,000 আমার একদিন নিট দেনাদার বিয়োগ আদায় করছি, এখান থেকে পাইছি 4,30,000, আর হলো অবলোপন হিসেবে দেনাদার থেকে বাদ দিয়ে দিছি আরো 20,000। তো অ্যাকচুয়ালি আমার 3 লাখ টাকা অ্যাকচুয়ালি নিট দেনাদার থাকলো। তো 3 লাখের 5% মান 5%ই হইলো কুরিন সঞ্চিতি সমাপনী জের। সোজা কথা যে দেনাদারের উপর 5% কুরিন সঞ্চিতি ধার্য করা হলে কুরিন সঞ্চিতির সমাপনী জের কত। তো দেনাদারটা বাইর করলাম 3 লাখ, দেনাদারের উপর 5% 15,000, এইটাই হলো, ওই টাকাটাই হলো কুরিন সঞ্চিতির জের বলছে। বুঝতে পারছো কি? হ্যাঁ, ওইসে ক্যামেরা ভালো লাগবে না। হ্যাঁ, কই মানুষ কি আছে না কই? হুম, পুরাতন নদী পানি সঞ্চিতি আর নতুন নদী পানি সঞ্চিতি। হ্যাঁ, আচ্ছা। পুরাতন নদী পানি সঞ্চিতি মানে হচ্ছে আমরা যে আর্থিক বিবরণী যখন আগের বছরেরটা, আর নতুন মানে সমন্বয়ের মধ্যে যেটা বলা থাকে ওইটা, আমরা যেটা পার্সেন্টেজ দিয়ে বের করি, ওইটা হলো নতুন নদী, নতুন। এইটা হলো পুরাতন নতুনের ব্যাপার। আচ্ছা, এক কাজ, এরপরে আমি ওই যে একটু কম ইম্পর্টেন্ট জিনিস, সেটার নাম হইলো ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাবে ওইখানে যাই। তাও কথা। আচ্ছা, আমার মনে হয় নতুনটা তোমরা ট্রাই করে পারবা। এই যে এক কাজ করবা, এই যে এই কটা সূত্র লেখা আছে দেখতেছো, এই সূত্র কটা মাথায় বুঝে বুঝে একটু দেখো তো, বুঝতে পারো নাকি? যেহেতু কলেজের করছো এগুলা, আমার মনে হয় বুঝতে চেষ্টা করলে বুঝতে পারবা। যদি পারো এটা বুঝে একটু, কয়টা অঙ্ক এখানে উত্তর সহ দেয়া আছে, কেমনে কি হলো বুঝে বুঝে চেষ্টা করলে তো পারা যায় নাকি? যদি পারো তাহলে একটু আগায় থাকা হবে, না পারলে সমস্যা নেই, নেক্সট ক্লাসে এটা করবো তাহলে। আচ্ছা, পণ্য ক্রয় বিক্রয়ের ওইখানে কি সমস্যা? ওইটার যে শীট আমার কোথায় আছে কে জানে। প্রশ্ন কি বলো? হুম, এই শীটের
আচ্ছা দাঁড়াও একটু। শামীমের কি কি প্রশ্ন আছে রেডি করো। ওইগুলা কোথায় রাখছি জানো? এটা এই নয় যে করিম 1992 সালের এক। বলো দেখি প্রশ্নটা, আমি মিলাই এটা নাকি ওটা। হ্যাঁ বুঝছি, এটাই। আচ্ছা দেখি, বলছে যে 17 মার্চ তারিখে গুদামে রক্ষিত সম্পূর্ণ মজুত পণ্য দগ্ধ। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিই নাহলে এটা বাকিরা তো দেখতে পাইতেছে না। হুম। 17 মার্চ তারিখে তার গুদামে রক্ষিত সম্পূর্ণ মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য মজুত পণ্যের ক্রয় মূল্য ছিল 1950। ক্রয়ের পরিমাণ ছিল 6,870। তাহলে বিক্রির পরিমাণ 960। শতকরা 20% মুনাফা করা হলে ক্রয় মূল্যে অগ্নিভূত পণ্যের পরিমাণ কত টাকা? হুম, দেখা যায় না? বলো কি?